দেশের কথা দশের কথা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি আফরোজা সোমা। আপনারা জানেন যে 9 তারিখ 9 ডিসেম্বর বাংলাদেশের নারী জাগরণের অগ্রদূত, যাকে নারী মুক্তির জন্য পুরোধা ব্যক্তিত্ব বলে চিহ্নিত করা হয়, বিশেষ করে বাংলাদেশে বাংলা ভাষায়, এবং যিনি এই দক্ষিণ এশিয়াতেও প্রধান পুরোধা ব্যক্তিত্ব হিসেবে চিহ্নিত হয়েছেন, সেই বেগম রোকেয়ার স্মরণে 9 তারিখে বেগম রোকেয়া দিবস বা রোকেয়া দিবস পালন করা হয়ে থাকে। এবং তাকে ঘিরেই তার কৃতিত্ব, তার অর্জন এবং এই নারী মুক্তির তার যে অবদান, সেই বিষয়টিকে আজকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে চারপাশ থেকে দেখতে চাই, খতিয়ে দেখতে চাই, ব্যাখ্যা করতে চাই, বিশ্লেষণ করতে চাই। সেই 100 বছর আগে বেগম রোকেয়া কোথায় কোথায় তিনি সমস্যা চিহ্নিত করতে পেরেছিলেন এবং আজকে 100 বছর পরে আমরা কোথায় দাঁড়িয়ে রয়েছি, এটুকু আমরা আজকে খুঁজে দেখতে চাই। যে জন্য আজকে আমাদের কথা বলবার বিষয় বা শিরোনাম নির্ধারণ করা হয়েছে বেগম রোকেয়া কেন প্রাসঙ্গিক। আজকে এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে যোগ দিয়েছেন 3জন অতিথি। চলুন আগে যিনি স্টুডিওতে রয়েছেন তার সঙ্গে পরিচিত হই। আমার সঙ্গে আজকে স্টুডিওতে যোগ দিয়েছেন হাসু মনির পাঠশালার এর সভাপতি এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মারুফা আক্তার পপি। আপনাকে স্বাগত জানাচ্ছি। এছাড়া অনলাইনে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবং জ্যেষ্ঠ সাংবাদিক ফরিদা ইয়াসমিন। আরও রয়েছেন সিপিবির সম্পাদক জলি তালুকদার। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। রোকেয়া দিবস উপলক্ষে আপনারা জানেন যে বাংলাদেশের নারীরা তাদের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন যে রোজকার যে লড়াই, সেই লড়াই সংগ্রামের ভেতর দিয়েও বিভিন্ন ক্ষেত্রে তাঁরা অবদান রেখে যাচ্ছেন। আর যে জন্য এই রোকেয়া দিবসে পুরস্কার দেওয়া হয় তাদের নিজেদের স্ব ক্ষেত্রে যারা ভূমিকা রেখে অত্যন্ত উজ্জ্বল হয়ে উঠেছেন। সেরকমই যখন 9 তারিখে পুরস্কার দেওয়া হয়েছে, সেই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বক্তৃতা দিয়েছেন। আমরা অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রীর বক্তৃতার খানিকটা অংশ শুনে নিতে চাই। 19 শতকের গোড়ার দিকে মেয়েদের কোনো ঘরের বাইরে যাবার কোনো অধিকার ছিল না, শিক্ষা গ্রহণ করবার অধিকার ছিল না। অর্থাৎ একটা রক্ষণশীল পরিবারের মধ্যে মানুষকে মেয়েদের বসবাস করতে হতো। লেখাপড়ার কোনো সুযোগই প্রকৃতপক্ষে ছিল না। কিন্তু সেই অচলায়তন ভেদ করে আমাদেরকে আলোর পথে যাত্রা শুরু করিয়েছেন বেগম রোকেয়া। তিনি সমাজের একটা বিবর্তন নিয়ে এসেছিলেন এবং নিজের উদ্যোগে অনেক প্রতিকূল অবস্থার মধ্য দিয়েই তিনি এই দেশের নারী সমাজকে নিয়ে আসেন এবং তাদের শিক্ষা আলোকিত করেন। বাংলাদেশকে আমরা উন্নত দেশ হিসেবে গড়তে চাই, কিন্তু সমাজের অর্ধাংশ আমরা যদি তাদেরকে এগোতেই না দিই, তো তারা কী করে একটা সমাজ দাঁড়াতে পারে? সমাজকে তো খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে হবে। কাজেই সেদিকে লক্ষ্য রেখেই স্বাধীনতার পর আমরা বিভিন্ন উদ্যোগ নেই এবং যার ফলে আজকে বাংলাদেশে আমি বলবো যে নারীদের ক্ষমতায়নে যথেষ্ট আমরা অগ্রগতি পেয়েছি। আপনারা শুনছিলেন রোকেয়া দিবসে পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তৃতা দিচ্ছিলেন সেটির কিয়দ অংশ। এবারে আমরা আলোচনায় ফিরতে চাই। প্রথমেই যেতে চাই আপনার কাছে মারুফা আক্তার পপি। শুনছিলেন যে আমাদের শিরোনামেই বলা হচ্ছে রোকেয়া কেন প্রাসঙ্গিক, সেটি শুনতে চাই। অবশ্যই আজকের যে আপনার যে অনুষ্ঠান দেশের কথা দোষের কথা, আজকের বিষয়বস্তু রোকেয়া কেন প্রাসঙ্গিক। সুন্দর একটা টপিকস, তার জন্যে সুমা আপনাকেও ধন্যবাদ এবং আমার সাথে যারা আলোচনায় আসবেন আমার অত্যন্ত একজন প্রিয় মানুষ, আমার প্রিয় আপা ফরিদা আপা, আর সাথে ক্যাম্পাসে একসাথে আমার পলিটিক্যাল অঙ্গন থেকে পরিচিত ব্যক্তি জলি তালুকদার। ও আমার অনেক একজন প্রিয় মানুষ এবং সাথে আপনাদের এই দেশ টিভির সকল দর্শককে এবং আজকের এই বিজয় দিবসের বিজয়ের মাসে এই রোকেয়া দিবস 9 ডিসেম্বর বাংলাদেশে রোকেয়া দিবস হিসেবে ঘোষিত একটা দিবস। এই রোকেয়া দিবসে আমি বাংলাদেশের 30 লক্ষ শহীদের পাশাপাশি আমাদের যে সমস্ত মা বোনদের সম্ভ্রমের বিনিময়ে
আমরা এই স্বাধীনতা পেয়েছি। আমার সেই সমস্ত মা এবং বোনদেরকে আমি শ্রদ্ধা জানাচ্ছি। আর পাশাপাশি আমাদের আজকের এই বাংলাদেশ নারী এবং পুরুষের মানে সম্মিলিত প্রয়াসে, সমন্বিত প্রয়াসে এগিয়ে যাবে এবং সেই ক্ষেত্রে মানে নারীকে বাদ দেওয়ার কোনো অবকাশ নেই। এই কারণেই আমি মনে করব বেগম রোকেয়া খুবই প্রাসঙ্গিক। কারণ আমরা জানি এই মহিয়সী নারী, আজকে বেগম রোকেয়া শুধুমাত্র একটা নাম নয়, বেগম রোকেয়া একটা ইনস্টিটিউশনে দাঁড়িয়েছে। যে বেগম রোকেয়ার যখন জন্ম হয়েছে তখন একটা অন্ধকারাচ্ছন্ন সামাজিক পরিবেশ থেকে উনি আলোর মশাল জ্বালিয়ে বাংলার নারী সমাজকে, বাংলার মা বোনদেরকে, শুধু আমি বাংলা বলবো না, আমি বলবো যে বিশ্বের নারীদেরকে উনি পথ দেখিয়েছেন। তো ওই সময়ে আমরা যদি তার যে বিভিন্ন রচনা, আমরা যদি তার সেই সব রচনা দেখি, যে উনি একটা ইনস্টিটিউট, আমরা জানি যে সম্ভবত 1908 সালে উনার যে মানে স্বামী ছিলেন রোকেয়াত, মানে রোকেয়ার মানে স্বামী সাখাওয়াত হোসেন, তো উনার মৃত্যুর পরে উনি কিন্তু মানে ওনার যে ভাগলপুরে ওইখানে কিন্তু একটা স্কুল শুরু করেছিলেন। তো পারিবারিক বাধা বিপত্তির জন্য সেই স্কুলটা যখন মানে চললো না, তখন উনি কলকাতায় যে বেগম রোকেয়া সাখাওয়াত মেমোরিয়াল একটা স্কুল করলেন, তার যে কর্মটা শুরু করলো। যে এই আমরা এই আলাপটাতে একটু পরে ঢুকতে চাই। আমি যে কারণে বললাম যে প্রাসঙ্গিকতার কথা, যে উনি কিন্তু এই স্কুলটা শুরু করেছিলেন শুধুমাত্র যে স্বামীর স্মৃতি ধরে রাখার জন্য তা কিন্তু না, উনি স্কুলটা শুরু করেছিলেন কিন্তু মেয়েদেরকে শিক্ষার আলোয় পথ দেখানোর জন্য উনি স্কুলটা শুরু করেছিলেন। কারণ তার একটা লেখায় উনি সম্ভবত তার চাচাতো বোনকে একটা চিঠি লিখেছিলেন, ওইখানে উনি লিখেছিলেন, উনি বোধহয় কাসন্দ পাঠিয়েছিলেন। উনি বলেছিলেন, তুমি যদি কাসন্দ না পাঠিয়ে আমার এই স্কুলটার জন্য 5-6টা টাকা পাঠাতা, তাহলে আমি আরো বেশি খুশি হতাম। কারণ এই জায়গাটায় উনি মানে নিজের ভোগ বা নিজের সুখ বা নিজের স্বাচ্ছন্দ্যে সুখ, নিজের কথা বলে উনি সমাজের কথা চিন্তা করে ওই শিক্ষা প্রতিষ্ঠানের কথা ভেবেছেন, যে শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে উনি যে আলো ছড়াচ্ছেন, সেই জায়গাটায় উনি যদি সকলের সহযোগিতা পান, তাহলে সেই আলো আমাদের সমাজে আরো ব্যাপকভাবে বিস্তৃত। ধন্যবাদ মারুফ আক্তার পপি, আপনার কাছে আবারও আসবো। আপনারা শুনছিলেন যে 19 শতকের কুসংস্কারাচ্ছন্ন, পশ্চাৎপদ এবং রক্ষণশীল একটি সমাজে, সেই সমাজের শৃঙ্খল ভেঙে শিক্ষাবঞ্চিত, অবহেলিত এবং অবরোধবাসী যে নারী সমাজ ছিল, সেই নারী সমাজকে এগিয়ে আনবার জন্য বেগম রোকেয়া আমৃত্যু কাজ করে গেছেন, লড়ে গেছেন। এবং তার যে ইতিহাস, তার সাহিত্যকর্ম, তার বিভিন্ন প্রতিষ্ঠান নির্মাণ এবং সেগুলোকে চালিয়ে নিয়ে যাওয়া, আজকে সব দিক আমরা একটু জানতে চাই। সেই জায়গা থেকে এবারে ফরিদা ইয়াসমিন, আপনার কাছে জানতে চাই, আপনি বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাবের এই প্রথম নারী কোনো সাধারণ সম্পাদক প্রেস ক্লাব পেল, তো এই যে বাস্তবতা, সেইখানে এখন আপনি সাংবাদিক হিসেবে কিভাবে দেখছেন যে এখনো বেগম রোকেয়া কেন এবং কিভাবে তিনি প্রাসঙ্গিক হয়ে উঠছেন আপনার এবং আমাদের দৈনন্দিন জীবনে? ফরিদা ইয়াসমিন, শুনতে পাচ্ছেন? ফরিদা ইয়াসমিন, মনে হচ্ছে যে আপনার শব্দযন্ত্রটি সম্ভবত। হ্যালো, জি জি, এবারে আমরা শুনতে পাচ্ছি। জি জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমি জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি 4 বছর আগে। আমি 2 টার্মে সাধারণ সম্পাদক পদে দায়িত্ব আছি। যে কথাটা বলছিলাম যে রোকেয়া, আমরা আজকে রোকেয়া দিবস পালন করছি। 9 ডিসেম্বর রোকেয়ার জন্মদিন এবং মৃত্যুদিন। এই দিনটিকে বাংলা নারী সমাজ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে, রোকেয়াকে স্মরণ করে। কারণ রোকেয়া নারীদেরকে শিক্ষার কথা বলেছিলেন, নারীদেরকে ঘরের
বাইরে এসে কাজ করার কথা বলেছিলেন। রোকেয়া বলেছিলেন যে যাহা যাহা পুরুষ পারে তাহা তাহা নারীরা পারবে, মানে পুরুষ যে কাজটি করতে পারবে নারী সেই কাজটি করতে পারবে। কন্যাদেরকে শিক্ষিত করে ছেড়ে দাও, তারা তাদের নিজেদের উপার্জন করে তারা চলতে পারবে। এই যে জজ ব্যারিস্টার যদি পুরুষরা হতে পারে, নারীরা কেন হতে পারবে না? এবং বেগম রোকেয়া স্বপ্ন দেখেছিলেন, আমরা জানি যে যেখানে নারী তার সেই অবরোধ বাসিনী থেকে বের হয়ে নারী বাইরে আসবে এবং পুরুষের সমানভাবে তার পুরুষরা যা যা করবে নারী সেই কাজগুলো করবে। আজকে আপনারা যে সাবজেক্ট নির্ধারণ করেছেন যে কেন প্রাসঙ্গিক, কারণ এই কারণে প্রাসঙ্গিক, বেগম রোকেয়া যে নারীদেরকে ডাক দিয়েছিলেন সেই ডাক এখনো কিন্তু শেষ হয়নি। আমি বলবো যে নারীরা এখন ঘরের বাইরে এসেছে, তারা বিভিন্ন জায়গায় কাজ করছে এবং পুরুষরা যা যা কাজ করছে নারী তা করছে। এর পরেও কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেখানে কিন্তু আমরা এখনো পৌঁছতে পারিনি। এখনো কিন্তু বেগম রোকেয়াকে নিয়ে আমাদের অনেক কটু কথা শুনতে হয়। অতি সম্প্রতি বেগম রোকেয়াকে নিয়ে একটি লেখার পিছনে মানে যে মন্তব্য, সেখানে কিন্তু এই বেগম রোকেয়া কেন মেয়েদেরকে ডাক দিয়েছিলেন সেই সমালোচনাগুলো আসছে। মানে আমরা তাহলে কি পিছনের দিকে চলে যাচ্ছি? 100 বছর আগে বেগম রোকেয়া যে স্বপ্ন দেখেছিলেন, সুলতানাস ড্রিম, আমরা জানি যে সুলতানার স্বপ্ন, যে নারী শাসিত একটি, যে নারী সেখানে দেশ শাসন করছে, মন্ত্রীরা নারী, অন্যরা নারী, আমরা কিন্তু সেই জায়গায় কিন্তু আমরা পৌঁছে যাচ্ছি। আমাদের এখন কিন্তু দেশ চালাচ্ছে নারীরা, আমাদের যে বিমান চালায় নারীরা, সেনাবাহিনীতে নারী, এমন কোনো জায়গা নেই যে নারীরা নেই। নারীরা যে পুরুষের সমান দক্ষ, পুরুষের মতো সব জায়গায় কাজ করতে পারে, যে স্বপ্ন বেগম রোকেয়া দেখেছিলেন সেইগুলো কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে নারীরা আসলে পারেন। এবং এই যে বেগম রোকেয়া যে অবরোধ বাসিনী থেকে তাদেরকে বের হতে বলেছিলেন, আমরা এখনো কিন্তু আমাদেরকে অনেক পিছনের দিকে আমাদের অনেক কিছু টেনে নিয়ে যায়। কারণ এখনো যদি সমালোচনা করতে হয় যে বেগম রোকেয়া কেন নারীদের শিক্ষার কথা বলেছেন, এখনো কেন অবগুণ্ঠনে নারীরা থাকবে, কারণ আন্দোলন যেটা যে বেগম রোকেয়া যে স্বপ্ন দেখেছেন সেটা কিন্তু শেষ হয়নি। সেই স্বপ্ন এগিয়ে যাচ্ছে, কিন্তু সেই স্বপ্ন কিন্তু এখনো পূরণ হয়নি। আমরা বলবো যে এটি অর্ধেক পূরণ হয়েছে, কারণ আমাদেরকে আরো অনেক দূর যেতে হবে। এই জন্যই প্রাসঙ্গিক, কারণ বেগম রোকেয়ার স্বপ্ন পুরোপুরি পূরণ করতে হলে আমাদেরকে এখনো অনেক দূর যেতে হবে। কারণ এখনো আমরা লিঙ্গ সমতার কথা বলি, এখনো কিন্তু সব ক্ষেত্রে লিঙ্গ সমতা আসেনি, সব ক্ষেত্রে নারী পুরুষের বৈষম্য দূর হয়নি। আমাদের সংবিধান যখন 1971 সালে স্বাধীনতার পর বঙ্গবন্ধু যে সংবিধান রচনা করেছিলেন বঙ্গবন্ধু নেতৃত্বে, সেই সংবিধানে নারী পুরুষের সম অধিকারের কথা বলা হয়েছে, কিন্তু আমাদের জাতীয় জীবনে সব ক্ষেত্রে কিন্তু আমরা সমান অধিকার পাইনি। এখনো নারীকে দেখা হয় যে পুরুষের অধস্তন হিসাবে। এখনো নারী শুধু ঘর সামলাবে, এখনো মনে করে যে যে নারী বাইরে কাজ করছেন তাকে কিন্তু ঘরের সম্পূর্ণ দায়িত্ব শেষ করে বাইরে যেতে হচ্ছে। যে ঘরে বাইরে সমানভাবে সমান অধিকার সেটি কিন্তু এখনো প্রতিষ্ঠা হয়নি। আমরা শিক্ষার ক্ষেত্রে যদি বলি, আমরা বলবো যে এখনো কি সমান সমান হয়েছে? আমরা যদি যে কোনো সুযোগ সুবিধার ক্ষেত্রে বলবো, আমাদের কিন্তু সরকারের যে নীতিমালাগুলো আছে সেখানে কিন্তু নারী পুরুষের সমান অধিকারের কথা বলা আছে, এবং কিছু কিছু ক্ষেত্রে নারীদের কিন্তু বেশি সুযোগ দেওয়ার কথা বলা আছে। কারণ নারীরা অনেক পরে ঘর থেকে বেরিয়েছে, অনেক পরে। এখন একটা মানুষ যখন হাঁটে তখন তার কিন্তু দুটি পা সমান থাকে, যখন একটা পা যদি সমান না থাকে, তার যদি কোনো রকম ত্রুটি থাকে, তাহলে কিন্তু সে সমানভাবে হাঁটতে পারে না, সমানভাবে এগুতে পারে না। এই জন্য নারীরা যেহেতু অনেক পরে বের হয়েছে, বলা যায় যে নারীরা এই যে সমান হতে হলে তাকে একটু এগিয়ে নিয়ে দিতে হবে। এই জন্য হয়তো সংবিধানে সমান অধিকারের কথা বলা আছে বলেই আমরা জানি যে সংসদে নারী আসন রাখার কথা আছে, বিভিন্ন ক্ষেত্রে সংরক্ষিত আসনের বিষয় আছে, যে এগুলো কিন্তু নারীকে এগিয়ে নিয়ে যায়। এবং আমরা জানি যে মাননীয় প্রধানমন্ত্রী নারীকে সম্মান দেওয়ার ক্ষেত্রে যে মায়ের নাম, সন্তানের পরিচয়ে মায়ের নাম, এটা আমি বলবো একটি অনেক বড় অর্জন। মাননীয় প্রধান প্রথমবার ক্ষমতায় এসে যে সিদ্ধান্ত নিয়েছিলেন,
এইসব এভাবে কিন্তু আস্তে আস্তে নারীরা ধন্যবাদ ফরিদা ইয়াসমিন। আমরা এই রকম অর্জনগুলো আরো কি কি আছে সেগুলো যেরকম দেখব, এবারে একটু আসলে একটা রিয়েলিটি চেক করতে চাই। আসলে আজকের এই আলোচনাটাই এক ধরনের রিয়েলিটি চেক যে আমরা এই 100 বছরে কতদূর এগিয়েছি। আপনারা জানেন যে বেগম রোকেয়া তার জন্ম 1880 সালের 9 ডিসেম্বর রংপুরের মিঠাপুকুরে। সেখানকার সেই যে তার জন্ম, এরপর তিনি খুব স্বল্প সময়, এটা ছোট্ট জীবন তিনি পেয়েছিলেন। 1932 সালের 9 ডিসেম্বরে 52 বছরের মতন বয়সে তার মৃত্যুবরণ হয়, তিনি মৃত্যুবরণ করেন। তো এই 52 বছরে তিনি একটি সমাজের তিনি সমাজ সংস্কারকের ভূমিকা পালন করেছেন। তিনি সাহিত্যিক, তিনি কবি, তিনি লেখক এবং তিনি একই সঙ্গে প্রাবন্ধিক, ঔপন্যাসিক, চিন্তাবিদ। এই যে এতগুলো কাজ করে যাওয়া, সেই সমাজে তিনি যা পেরেছেন, এখন 100 বছর পর জলি তালুকদার, আপনি রাজনীতি করেন, মাঠে ঘাটে অনেক কিছু দেখতে পান, আপনার কাছে জানতে চাই আমরা কতদূর এগিয়েছি, এখন আমাদের পথে আরও কি কি বাধা আপনি দেখতে পান? নারী কি আসলে সমতার পথে কতদূর এগোতে পেরেছে বলে আপনার মনে হয়? প্রথমত আমি একটু বলে নিতে চাই যে আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি, আপনি, আমি, পপি আপা, ফরিদা আপা, এই জায়গাটুকু থেকে আসতে বেগম রোকেয়া যেমন একটা বিপ্লবী পরিবর্তনের দিকে নিয়ে গেছেন চিন্তার ক্ষেত্রে, তার সাহিত্যের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, এবং প্রতিটা প্রতিবন্ধকতা, বিশেষ করে হচ্ছে ধর্মীয় অনুশাসন, সামাজিক অনুশাসন, পারিবারিক, রাষ্ট্রীয় অনুশাসন, সেটাকে এবং প্রতিবন্ধকতাকে উনি চ্যালেঞ্জ করেছেন এবং এই জায়গায় এসে উনি একটা ব্রেক থ্রু করেছেন। কিন্তু তার আগে পুরো পরিস্থিতিতে অনেক শিশুর মৃত্যুর মধ্য দিয়ে আগুনে পুড়িয়ে নারীকে হত্যা করে, আপনারা জানেন নারীকে ডাইনি আখ্যায়িত করে, এখনো করা হয়, নারীর যে কোনো কিছুতেই হচ্ছে নারীর চরিত্র হরণ থেকে শুরু করে এই জায়গাগুলোতে করা হয়। এই জায়গাটা এসে কিন্তু আজকে আমরা কথা বলতে পারছি এবং এমন সব ঘটনা বেগম রোকেয়া স্কুল করার সময় আমরা জানি, যেসব ঘটনা একটা বাচ্চা মেয়ে চারদিকে হচ্ছে বাসটা হচ্ছে কাপড় দেয়া, একটা কাপড়, কালো কাপড় দেয়া আবৃত, সেইখানে হচ্ছে অসুস্থ হয়ে যাচ্ছে, সে একটু বের হয়ে গেছেন বা তাকে একটু, খুবই বাচ্চা শিশু একটা বাচ্চাকে নিয়ে যখন ইয়ের পাশে বসানো হলো, তখন এটা বিরাট প্রতিবাদ হলো। সেরকম একটা সমাজে 100 বছর আগে যখন বেগম রোকেয়া এই কাজটা করেন, একই সময় পৃথিবীতে কিন্তু আরো গুরুত্বপূর্ণ কয়েকজন নারীবাদী, বিশেষ করে ভার্জিনিয়া উলফ, তার আগে মেরি ওলস্টনক্রাফট, তাদের ভূমিকা এবং বেগম রোকেয়ার ভূমিকার জায়গাটা যদি আজকে চিন্তা করি, সেটা কিন্তু প্রায় সমসাময়িক ভূমিকা এবং খুব গুরুত্বপূর্ণ। বেগম রোকেয়ার প্রাসঙ্গিকতা সম্পর্কে একটু বলতে চাই সেখানে, যে বেগম রোকেয়া তখন যে ব্যক্ত করেছিলেন, যেসব বিষয়ে প্রশ্ন তুলেছেন, সেই প্রশ্নগুলো কিন্তু আমরা এই অবস্থায় আসার পরেও এখনো বিরাজমান, সেই প্রশ্নগুলো কিন্তু এখনো আমরা তুলতে পারি। বেগম রোকেয়া বলেছিলেন স্ত্রী জাতির অবনতির যে প্রবন্ধে বলেছিলেন, নারীরা যদি মানে পুরুষদের অর্থনৈতিক কাঠামোর উপরে নির্ভর করে থাকে, তাহলে তার পূর্ণ স্বাধীনতা হয় না। আমরা কিন্তু এখনো সমান সম্পত্তি এই জায়গাগুলো আমরা পাই নাই। এবং শিক্ষার ক্ষেত্রে আপনারা দেখেন নারী পুরুষের বৈষম্য কিন্তু রয়ে গেছে, শ্রমিকের মজুরির প্রশ্নে নারী পুরুষের বৈষম্য রয়ে গেছে, ধর্ষণ, যৌন নিপীড়ন যেসব ঘটনা এখন ঘটছে সেটা তো ভয়ঙ্কর আকারে বেড়ে গিয়েছে। তাহলে হচ্ছে সবকিছু কারণেই হচ্ছে বেগম রোকেয়া এখন খুবই প্রাসঙ্গিক। এবং সুলতানের স্বপ্ন যে বইটি তার, সেইখানে কিন্তু আরো অধিক সুন্দর এবং একটা সমাজের কথা, যেখানে সত্যি সত্যি সামনের দিনে নারী এবং শ্রমিকের নেতৃত্বে যে সমাজ এবং রাষ্ট্র নির্মিত হবে, সেই সমাজই হবে মানুষের জন্য সমাজ, সেই অবস্থায় যাবে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা কিন্তু এখন যে প্রতিকূলতা মোকাবেলা করছি, এমনকি আমি এখানে পপি আপা আছেন, ফরিদা আপা আছেন, এতদিন পরে প্রথম হচ্ছে মানে উনি প্রেস ক্লাবের প্রথম নারী সাংবাদিক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এবং পপি আপা তো আসলে পৈতৃক সূত্রে বা বিবাহ সূত্রে পাওয়া রাজনীতিবিদ না, এই জন্য তাকে আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি। উনি নিজে রাজনীতি মাঠে লড়াই করে এসেছেন, উনিও কিন্তু অনেক একটা বর্জুয়া দলে, ওখানে দেখেন ওইখানে মনে হয় না পপি আপা অন্যান্য বর্জুয়া দলের যে সিস্টেম গুলো আছে, যে সন্ত্রাসী, মাস্তানি, লোটেরা, পুঁজিবাদী ব্যবস্থা, এই ব্যবস্থায় মানে ফাইট করে একজন নারীর পক্ষে থাকা আমার চেয়ে মনে আরো বেশি কঠিন, আমাকেও একটা কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হয়। তো এরকম একটা পরিস্থিতি কিন্তু আমাদেরকেও মোকাবেলা করতে হচ্ছে, কারণ একটা পুঁজিবাদী পুরুষতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার মধ্যে দাঁড়িয়ে কিন্তু আমরা রাজনীতিটা করছি। ফলে হচ্ছে প্রত্যেকটা জায়গায় সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে আমাদের। সেই ক্ষেত্রে আমি অবশ্যই আমাদের শ্রমজীবী নারীদের কথা বলবো, আমি বিশেষ করে গার্মেন্টস সেক্টরের নারীদের কথা বলবো, যারা হচ্ছে আমি আপনি যারা একটি মধ্যবিত্ত মানে শ্রেণী থেকে এসেছি নারীরা,
তাদের ভূমিকাটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। ধন্যবাদ সেই ক্ষেত্রে জলি হচ্ছে এই তালুকদার, বেগম আপনার রোকেয়া- কাছে আসবো এই গল্পটা শুনবার জন্য, আবারও ফিরবো আপনার কাছে, কিন্তু তার আগে আমি আবারও একটু মারুফ আক্তার পপে আপনার কাছে আসতে চাই। যখনই লৈঙ্গিক সমতার প্রসঙ্গ আসে বা আমরা যখনই নারী মুক্তির প্রসঙ্গে আলাপে আসতে চাই, তখনই দেখা যায় যে নারী পুরুষের সমান হবে কি হবে না এই বিষয়ক একটা আলাপ আসে। আসলে বক্তব্যটা কি এই বিষয়ক, নাকি মানুষ হিসেবে নারীর পূর্ণ বিকাশ, মানুষ হিসেবে নারীর পূর্ণ মর্যাদা প্রতিষ্ঠার লড়াই, এটা আসলে কোনটি চিহ্নিত করতে চাই? আমার মনে হয় যে এইখানে নারী বা পুরুষ এই শব্দটাই যখন আসে, তো মানে এই শব্দটারই আসলে আমার মনে হয় কোনো দরকার নেই। আমরা মানুষ হিসেবে সমান অধিকার, মানে নিজেদের অধিকারকে প্রতিষ্ঠা করা, এটাই বোধহয় আমাদের সবচাইতে বড় মানে যুদ্ধ বলেন, লড়াই বলেন বা অধিকার বলেন, সবকিছু ওই জায়গাটাতেই আছে। আপনার একটু ব্যক্তিগত অভিজ্ঞতা আমি শুনতে চাই, যেটি জলি তালুকদার বলছিলেন যে এই পুরুষতান্ত্রিক সমাজে, পিতৃতান্ত্রিক সমাজে আপনি নেতা হিসেবে যতই যোগ্যতর হন, সেখানে নারী হিসেবে কি ধরনের স্ট্রাগল, সংগ্রাম বা এক ধরনের বঞ্চনার ভিতর দিয়ে আপনাকে যেতে হয়েছে, কোন ধরনের ঘটনাগুলো আপনাকে মুখোমুখি হয়েছেন আপনি, সেটা একটু শুনতে চাই আপনার কাছে। আসলে এই সমাজের প্রেক্ষাপটে নিজেকে আইসোলেটেড করার কোনো ইয়ে নাই, মানে অবস্থা দেখার কোনো মানে যুক্তি নেই। জলির কথা বলেছে, ও হয়তো আমাকে একটু বেশি মানে পছন্দ করে, ওর মনে হয়েছে আমি বোধহয় বেশি স্ট্রাগল করি, কিন্তু এইখানে শুধু আমার বা জলির বা ফরিদা আপার মানে আলাদা আলাদা করে স্ট্রাগল করার বিষয় না। তা আমার মনে হয় যে আমরা সবাই নারীরাই আমাদের এই সমাজের বিরুদ্ধে, পুরুষতান্ত্রিক সমাজের বিরুদ্ধে সকলেই আমরা সম্ভবত স্ট্রাগল করছি। বেগম রোকেয়ার স্বপ্ন এতদিনেও বাস্তবায়িত, মানে একদম 100% বাস্তবায়িত হয়ে গেছে আমি এটা বলবো না। আজকে প্রায় 100 বছর 100 বছর পরেও কিন্তু ধরেন যে বিভিন্ন জায়গায় ধরেন যে আমাদের মানে নারীদের নিয়ে বিভিন্ন রকমের কথাবার্তা বা নারীদেরকে কিন্তু এখনো অনেক স্ট্রাগল করতে হয়। এইখানে আমি একটু আপনার কাছে জানতে চাই, যারা রাজনীতিতে আসেন, বাংলাদেশে নারীরা যারা আছেন, এই নারীরা সত্যিকার অর্থে রাজনীতিতে তারা যদি তাদের অবদান রাখতে চায় বা তারা তাদের কণ্ঠস্বর জারি রাখতে চায়, তাহলে নারীদের জন্য আর কোন ধরনের, তাদের পথে কি কি বাধা আছে, কোন বাধাগুলো আগে সরাতে হবে? ওভারঅল বাংলাদেশের রাজনীতিতে নারীকে যদি আরও আনতে হয়, কারণ এটা তো পুরুষ শাসিত বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা, এইখানে নারীদেরকে তুলে আনবার জন্য আর কি কি পদক্ষেপ নেওয়া দরকার? আমি সবার আগে যে জিনিসটা মনে করি, এই ক্ষেত্রে সবার আগে নারীর নিজের অস্তিত্বটাকে স্বীকার করে নিয়ে নিজেকে আগে সোজা হয়ে দাঁড়াতে হবে, নিজেকে ভাবতে হবে আমি নারী নয়, আমি মানুষ। হ্যাঁ, আমার অধিকার আমাকে প্রতিষ্ঠা করতে হবে। সমাজ বা সংস্কার যাই কিছু হোক, আমাদেরকে এইটা টপকাতে হবে এবং আমার মানসিক জোরটা হলো সবচাইতে বড় বেশি প্রয়োজন। রাজনৈতিক ক্ষেত্রে যদি বলেন, দেখেন যে সত্যিকার অর্থেই যে এটা কিন্তু একদিনের বিষয় না, মানে পৃথিবীর সৃষ্টি হয়েছে তো অনেক অনেক আগে। বেগম রোকেয়ার জন্ম হয়েছিল 1880 সালে, অনেক আগে পৃথিবীর জন্ম, কিন্তু ওই অন্ধকার ভেদ করেই কিন্তু বেগম রোকেয়া হয়েছিল। আপনি যে কথাটা বলেন 55 বছরে কিন্তু বেগম রোকেয়া হয়ে এখন পর্যন্ত কিন্তু আমাদের সামনে মোমবাতি বলেন বা আলোর মশাল বলেন বা আলোর দিশারি বলেন, বেগম রোকেয়া কিন্তু আমাদের সামনে 52 বছরে বেগম রোকেয়া হয়ে আলোর দিশারি হয়ে আছেন। আমাদের আজকে যে বয়স, সেটাও কিন্তু বেগম রোকেয়ার চাইতে খুব একটা কম না, অথচ আমরাই কি এই 100 বছর পরে আমরাই কি বেগম রোকেয়ার ধারে কাছে যেতে পেরেছি? মনে হয় না। আর রাজনৈতিক ক্ষেত্রে যে জিনিসটা বলেন, আমি যে রাজনীতিটা করি, ধরেন যে বাংলাদেশ আওয়ামী লীগই না, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আমার যে নেতা এবং বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন বাংলাদেশটা স্বাধীন করলেন, তখন বাংলাদেশের যে সংবিধানের সম্ভবত 28(2) অনুচ্ছেদে উনি কিন্তু নারী পুরুষকে সমান অধিকার মানে দিয়ে গেছেন। তারপরে রোকেয়ার কিন্তু মৃত্যুর অব্যবহিত আগে ওনার যে শেষ লেখাটা ছিল, সম্ভবত ওনার লেখার শেষ অধিকারটা ছিল নারীর অধিকার। এই জায়গাটায় আমার মনে হয় আমাদের সকলের, প্রত্যেক মা, প্রত্যেক বোন এবং প্রত্যেক কন্যা জায়া জননী, সবাইকে আগে এই বিষয়টা, আমাদের এই শব্দটা,
এই শব্দটা আমাদের সবাইকে ধারণ করতে হবে। নারীর অধিকার, দ্যাট মিনস আমার অধিকার, আমার, আপনি সবাই জানেন এইটাকে তো অধিকার কিন্তু নিজেকে আদায় করতে হয়, কেউ অধিকার কেউ হাতে তুলে দেয় না। ধন্যবাদ, মারুফ আর আক্তার এই পপি। জায়গাটায় আমি মনে করি যে বঙ্গবন্ধু, আমার সংবিধান আমাকে ক্ষমতা মানে সমান অধিকার দিয়েছে, তার পথ ধরেই, বেগম রোকেয়ার পথ ধরে আজকেও দেশরত্ন শেখ হাসিনা নারীর ক্ষমতায়নকে মানে প্রতিষ্ঠিত করার জন্য সব ক্ষেত্রে দিচ্ছেন। বেগম রোকেয়া বলেছিল। আমরা একটু এই জায়গা থেকে আরেকজন আলোচকের কাছে একটু যেতে চাই। জলি তালুকদার, আপনার কাছে সংক্ষেপে জানতে চাইবো, আপনি শুনছিলেন যে সংবিধানের আলাপটি এখানে এসেছে, সংবিধানে নারী এবং পুরুষ সকল নাগরিককে সমান অধিকার দেওয়া হয়েছে। বাস্তবে আপনি কি দেখতে পাচ্ছেন, নারীরা কি আসলে এখনো তাদেরকে কি দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবেই দেখা হয় কিনা, নাকি তাদের বাস্তবতাটা কি একটু দেখতে চাই, আপনার কাছ থেকে জানতে চাই। আমাদের দেশের প্রধানমন্ত্রীও এখনো দ্বিতীয় শ্রেণীর নাগরিক, প্রধান বিরোধী দলীয় নেত্রীও এখন দ্বিতীয় শ্রেণীর নাগরিক আছেন। কেন আপনি দেখেন, সেটা মনে করছেন, একটু ব্যাখ্যা করবেন? অবশ্যই ব্যাখ্যা করব। পপি আপার সাথে আমি একটা জায়গায় কন্ট্রাডিক্ট করি। নারীর যদি ক্ষমতায়ন নারী পুরুষ সমান হয়ে যেত, বা মানুষের মতো ক্ষমতায়ন নারীর জায়গাটা যদি হয়ে যেত, তাহলে তো নারীর ক্ষমতায়নের কথাটা মানে প্রধানমন্ত্রীকেও বলতে হতো না, পপি আপাকেও বলতে হতো না, বা আজকে নতুন করে যে বক্তব্যটা আপনারা শুরুতে দেখালেন সেটা বলতে হলো না। তার সাথে আমি একটু যুক্ত করতে চাই আর কি, আজকে যদি নারী আলাদাভাবে আক্রমণের শিকার না হয়ে থাকে আর কি, এই ব্যাপারটা যদি আমাদের সমাজে রিয়েলি না থাকে, পপি আপার কথা থেকে আমার মনে হলো আর কি, তাহলে তো আমি যখন দেখি আর কি, আমি নিজে তো একটা বামপন্থী দল এবং আমি সিপিবির সম্পাদক, আমার নিশ্চয়ই আমি একটা পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধেই কথা বলি, কিন্তু তারপরেও একটা পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থার একজন প্রধানমন্ত্রী আছেন নারী এখন, এবং এর আগে একজন প্রধানমন্ত্রী ছিলেন, দুইজনই বর্জুয়া দলের প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু নারী হিসাবে তারা কতটুকু আক্রমণের শিকার হয়েছে সেটা কিন্তু আমরা ভালো করে জানি। আমার মনে হয় পপি আপা যদি প্রধানমন্ত্রীকে সেটা জিজ্ঞেস করে সেটাও উনি স্পষ্টভাবে বলতে পারবে। কিন্তু এই পরিস্থিতিটা কেন হচ্ছে বাংলাদেশে? আজকে যে সংবিধানের যে কথাটা আছে, আজকে আমি যদি জিজ্ঞেস করি আমি বাংলাদেশের পথে-ঘাটে হেঁটে যেতে পারবো? আমার এখনো নারীরা বাস থেকে শুরু করে, বাস ট্রাম থেকে শুরু করে, সর্বত্র কি গণপরিবহন থেকে শুরু করে নারী বান্ধব, আমাদের প্রত্যেকটা ইনস্টিটিউট, আমাদের কোর্ট, আমাদের প্রত্যেকটা জায়গায় কি নারী বান্ধব হয়েছে? আমাদের কোর্টে এখনো যে সাক্ষ্য আনটা আছে সেটা তো ভয়ঙ্কর। সেখানে একটা ধর্ষিতা নারীকে তাকে যেভাবে প্রমাণ করতে হয়, বারবার ধর্ষণের শিকার হতে হয়, এবং আমাদের ধর্ষণের মামলাগুলি যদি দেখি আমরা এখন পর্যন্ত যেভাবে সলভ হওয়া দরকার সেটা কি হয়েছে? এবং এই যে এই পরিস্থিতি, এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি, ধর্ষকদেরকে যদি আমি সেভ করি, যে রাষ্ট্র ব্যবস্থা মানে নিরাপদে রাখে, এই ধরনের পরিস্থিতি যদি চলতে থাকে, আমরা এই অবস্থার পরিবর্তন আমরা ঘটাইতে পারবো না। আর সংবিধানে এই কথাটা সত্যি আছে, সংবিধানে এই কথাটা থাকা সত্ত্বেও আমরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক। আপনি দেখেন, আপনি নারী হিসাবে সমান সম্পত্তি যখন পাবেন না, আপনার অর্থনৈতিকভাবে অবশ্যই, যদি আপনি চাকরি না করেন, যদি আপনি কিছু না করেন, নির্ভরশীল হতে হবে। আমাদের কিন্তু নারী নীতিমালার সমান সম্পত্তিটা নাই, আমাদের নারীদের সমান সম্পত্তিটা নাই। এবং আপনি টাইটেল হিসাবেও দেখেন, নারীকে কিন্তু নিজের আলাদা ইন্ডিভিজুয়াল টাইটেল সেই জায়গাটাও কিন্তু পাওয়া যায় না, সে কিন্তু তাকে তার বাবা অথবা তার স্বামীর টাইটেলটাকে ধারণ করেই চলতে হয়। এবং এই প্রত্যেকটা জায়গায় কিন্তু নারীকে সবসময় হচ্ছে হয় বাবার অধীনে, এখনের বাস্তবতায় হয় বাবার অধীনে, না হয় পুত্রের অধীনে, না হয় স্বামীর অধীনে তাকে কাজ করতে পারে। এবং আমি এখন প্রশ্ন করতে পারি, আপনি কি রাত 3টার সময় চাইলে একজন পুরুষ রাস্তায় যেভাবে সাধারণভাবে হেঁটে যেতে পারে, যদিও এখানে শৃঙ্খলার সমস্যা রয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ, নারী পুরুষের ক্ষেত্রে এটা ভয়ঙ্কর অবস্থা রয়েছে, তারপরে একজন নারীর ক্ষেত্রে কিন্তু এটা আরো কঠিন। তাহলে সংবিধানে যে কথাটা আছে, প্র্যাকটিক্যাল লাইফে কি সেই জায়গাটা আমরা দেখতে পাই? ধন্যবাদ জলি তালুকদার। আমরা এখানে এসে থামতে চাই, আপনার কাছে আবারও ফিরবো, কিন্তু যেতে চাই ফরিদা ইয়াসমিন আপনার কাছে। বারংবার সম্পত্তিতে সমান অধিকারের প্রসঙ্গে যে বৈষম্য বাংলাদেশের সমাজে রয়েছে, আমরা সকলে বলছি যে সংবিধানে নারী এবং পুরুষকে, সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে নারী তো অধস্তন, তাকে তো পরিবারেই চিহ্নিত করে রাখা হয়েছে, সে তো ছেলের অর্ধেক। তাহলে এই জায়গা থেকে উত্তরণের উপায় কি ফরিদা ইয়াসমিন? উত্তরণের খুব শর্টকাট রাস্তা নেই। 100 বছর আগে বেগম রোকেয়া যে কথা বলেছিলেন, আমরা কিন্তু এখনো সেই কথাই বলছি। উত্তরণ হওয়ার কোনো সুযোগ নেই সহজে, কারণ আমরা একটা পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার মধ্যে আছি। এই সমাজ ব্যবস্থায় সহজে এর উত্তরণ হবে না, এবং এই সমাজ ব্যবস্থায়
নারী যত প্রধানমন্ত্রী হোক কি স্পিকার হন কি অন্যান্য জায়গায় ক্ষমতাশালী হন, কিন্তু তিনি কিন্তু ওই যে সিস্টেমের মধ্যে বন্দী। সেখানে কিভাবে আমরা এই দ্রুত এই পরিবর্তন হবে, এই সিস্টেমটা পাল্টানোর জন্য কি কি পদক্ষেপ নেওয়া দরকার বলে আপনি মনে করছেন? না, সিস্টেমটা তো রাতারাতি পাল্টাবে না, কারণ এই দৃষ্টিভঙ্গির একটা ব্যাপার আছে। পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারীকে প্রতিনিয়ত লড়াই করতে হচ্ছে, প্রতিনিয়ত সংগ্রাম করতে হচ্ছে। এখন চারিপাশের লোকজন কিন্তু সব ক্ষমতাশালী যিনি হন, চারিপাশে তার কিন্তু সব পুরুষ, তাদের চিন্তা চেতনা সেগুলোই কিন্তু বাস্তবায়নের নানানভাবে চেষ্টা করা হয়। এখন একজন ক্ষমতা থেকে তিনি কতটুকু করতে পারেন সে বিষয়গুলো কিন্তু ফরিদা ইয়াসমিন, আপনার কথা থেকে এটুকু পরিষ্কার যে সমস্যা অনেক, পুরুষতান্ত্রিক কাঠামো নিজেই একটি বড় বাধা। এখন এই বাধা রাতারাতি হয়তো আমরা এটা জয় করা যাবে না, কিন্তু ধীরে ধীরে হলেও কোন প্রক্রিয়ায় এই বাধা অতিক্রম করা যাবে, আপনার কি কোনো পরামর্শ আছে? না, আমি প্রথম মনে করি যে মানুষকে শিক্ষিত হতে হবে। প্রথম কথা হলো যে শিক্ষিত হওয়া, সেটি শুধু যে বই পুস্তক পড়া শিক্ষিত না, তাকে প্রকৃত অর্থেই একজন শিক্ষিত মানুষ, যিনি পরিবার থেকে শিক্ষা নেবেন যে যেই পরিবারে নারী পুরুষ সমান, এবং পরিবারে যে শিক্ষাটা থাকবে যে নারীকে যে সম্মানের চোখে দেখা, এবং সেখান থেকে এই শিক্ষা শুধু পরিবার, তারপরে তার শিক্ষাঙ্গন, আমি বলবো শিক্ষা, তিনি যখন বিদ্যালয়ে যাবেন বা এরপরে উচ্চ বিদ্যালয়ে যাবেন, সেই শিক্ষাঙ্গন এবং পাঠ্যপুস্তক প্রতিটা ক্ষেত্রে নারীকে সম্মানের চোখে দেখা, নারী যে আলাদা কিছু না, নারী পুরুষ সমান, এবং নারী কিন্তু মানুষ, সেখানে নারীকে আলাদা করে দেখার কিছু নেই। ধন্যবাদ ফরিদা ইয়াসমিন। মূল্যবোধের একটা পরিবর্তন, যে মূল্যবোধটাকে গড়ে তোলা, আমি বলবো যে এইভাবেই, যে শিক্ষা তার পরিবার, তার সমাজ, তার রাষ্ট্র সেখানে সহায়ক ভূমিকা পালন করবে। প্রত্যেকটা মানুষকে এই ব্যাপারে সতর্ক হতে হবে। ধন্যবাদ। যে আমাদের এই সংকট থেকে উত্তরণের জন্য মূল্যবোধের পরিবর্তন দরকার। এইখানেই আমি মারুফ আক্তার পপি আপনার কাছে আসতে চাই, কিভাবে মূল্যবোধের পরিবর্তন আনা যেতে পারে? এই পুরুষতান্ত্রিক মূল্যবোধে কি করে বদল আনা সম্ভব? আসলে আমার যে জিনিসটা, ফরিদাপার কথার সাথে আমিও একমত। আমার যেটা হলো, আসলে আমাদের শিক্ষার কোনো বিকল্প নেই। আমাদেরকে মানে অনেক বেশি আরও জ্ঞান অর্জন করতে হবে। তো যে বিষয়টা হলো যে, আর পাশাপাশি যে প্রত্যেকটা কন্যা জায়া জননী সবাইকে ভাবতে হবে যে আমি শুধু মা নয়, আমি মানুষ, আমি শুধু বোন নয়, আমি মানুষ, আমি শুধু কন্যা নয়, আমি মানুষ। নিজের এইটা নিজেকে নিজের অস্তিত্বের প্রকাশ নিজেকে করতে হবে। এই অস্তিত্বের প্রকাশ প্রসঙ্গে আপনাকে একটু জুড়ে দিতে চাই, আপনি সেটির উত্তরটি দিন আমাকে। কন্যা জায়া জননী, এই পরিচয়ের বাইরে নারী যে মানুষ, যে কন্যা বা তিনি কারো স্ত্রী, কারো মা, সেই পরিচয়ের বাইরে নিজের পরিচয়ে নারী যে দাঁড়াবে, মানুষ পরিচয়ে যে দাঁড়াবে, সেটির পক্ষেই তো আপনারা বলছেন। তাহলে সেই বাস্তবতা কিভাবে তৈরি করা যায়? কেবল কারো মা, কন্যা, স্ত্রী নয়, মানুষ হিসেবে নারী কি করে দাঁড়াতে পারে, সেই পরামর্শ চাই। আমি সে কথাটাই বললাম যে নারীকে আগে ভাবতে হবে যে আমি মানুষ, নিজেকে শক্তি এবং সাহস সঞ্চয় করে দাঁড়াতে হবে এবং ভাবতে হবে যে আমি মানুষ। ওই অতদিন আগে বেগম রোকেয়া কিন্তু মৃত্যুর আগে নারীর অধিকার সম্পর্কে উনি কিন্তু একটা কোটেশন লিখে দিয়ে গেছিলেন। আমি একটু, যদি আপনি সময় থাকে আমি শুনি। যদি সমাজের কাজ করিতে চাও, আমি মানুষ হিসেবে আমার অধিকার প্রতিষ্ঠা করতে হবে, আমার মানুষ হিসেবে আমার সমাজে নিজেকে মানুষ হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। নিজেকে প্রতিষ্ঠা করার জন্য বেগম রোকেয়ার আহ্বান ছিল, যদি সমাজের কাজ করিতে চাও তবে গায়ের চামড়াকে এতখানি পুরু করিয়া লইতে হইবে যেন নিন্দা, গ্লানি, উপেক্ষা, অপমান কিছুতেই তাহাকে আঘাত করিতে না পারে। মাথার খুলিকে এমন মজবুত করিয়া লইতে হইবে যেন ঝড় যা বজ্র বিদ্যুৎ সকলই তাহাতে ওই প্রতিহত হইয়া ফিরিয়া যায়। মানসিকভাবেও আমাকে সাহসী হতে হবে, আমাকে শক্তি সঞ্চয় করতে হবে যে আমার সমাজ আমাকে যত নিন্দা যত কিছুই করুক আমি গায়ে মাখবো না, আমি আমার নিজের অস্তিত্বকে জানান দিব। জলি তালুকদার এখানে আমার যে একটা কথা বলেছেন, উনি বলছেন যে রাজনৈতিক রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা, অবশ্যই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা অবশ্যই আছে। আমি বলবো বাংলাদেশ আওয়ামী লীগ নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে আমার দল বা আমার সরকার 100%
ধরেন যে কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধু যে নারীর অধিকার প্রতিষ্ঠার কথা বলে গিয়েছেন, তারই ধারাবাহিকতায় আজকের মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু নারীর ক্ষমতায়নের কথা বলছেন এবং বিভিন্ন জায়গায়কে নারীর ক্ষমতায়ন করছেন। এটা কিন্তু আমাকে স্বীকার করতেই হবে। বেগম রোকেয়া বলেছিলেন যে প্রয়োজনে আমাদেরকে লেডি জজ, লেডি ব্যারিস্টার হইতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আজকের প্রেক্ষাপটে হ্যাঁ আমার মেয়েদের, আমার বোনদেরকে জজ বানাচ্ছেন, আমার বোনদেরকে সচিব বানাচ্ছেন। ইভেন আজকে ট্রেনের চালকও কিন্তু আমার কোনো একটা বোন কিন্তু ট্রেনের চালক হচ্ছে। এই জায়গা থেকে সরকারের কিন্তু কোনো মানে ঘাটতি নেই, কিন্তু আমার সমাজের ঘাটতি আছে। জলি তালুকদার, এক মিনিট, জলি তালুকদার বলছেন দর্শনের কথা। আজকে যে শুধু দর্শন, যে আমার মেয়েরাই যে শুধু দর্শন হচ্ছে তা কিন্তু না, আমার ছোট ছোট বাচ্চা পোলাপানও কিন্তু দর্শন হচ্ছে। আপনি জানেন গতবার মাদ্রাসাগুলিতে মানে গত বছরে, এক বছরে 40টা শিশুকে বলাৎকার করা হয়েছে এবং তার মাঝে 3 জন কিন্তু মৃত্যুবরণ করেছে। এই দর্শনটা, এটা কিন্তু শুধু মেয়ের জন্য না, এটা কিন্তু সামাজিক ব্যাধি। আর এই কারণেই মেয়েদেরকে, যেমন রোকেয়া, বেগম রোকেয়া যেরকম শুধু আমার বোনদেরকে শিক্ষিত করেছে, আমি মনে করি আজকে আমার এবং জলি তালুকদার, ফরিদা আপার মতো সব শিক্ষিত মা এবং বোনদেরকে উচিত সমাজকে শিক্ষিত করা, ঘরে ঘরে তার স্বামীকে জ্ঞান দেওয়া, তার ছেলেকে জ্ঞান দেওয়া, এবং সমাজের উচিত এই সমস্ত অশিক্ষিত কূপমণ্ডুকা থেকে দূর করে ছেলে এবং মেয়ে একসাথে হাত ধরে আমার সমাজটাকে এগিয়ে নেওয়া। অনেক ধন্যবাদ। এই জায়গা থেকে ফরিদা ইয়াসমিন, আপনার কাছে আসতে চাই। আপনি দু একটি সমস্যা চিহ্নিত করেছেন, এবারে আমরা সমাধানের দিকে যেতে চাই। আপনি যদি সংক্ষেপে বলেন কি কি সমাধান আমরা মানে প্রাইমারি ভাবে নিতে পারি দীর্ঘ সময় পাড়ি দেওয়ার জন্য। আমি পপির একটা কথার সঙ্গে একমত প্রকাশ করছি, জোর দিয়ে বলতে চাই। পপি বারবার সেই কথাটি বলার চেষ্টা করেছেন, বলেছেন যে শক্তি মানে আত্মশক্তি, আমি বলবো যে নারীর আত্মশক্তিতে বলিয়ান হতে হবে, এটা হলো প্রথম কথা। আর নারীর অর্থনৈতিক মুক্তি, এটা না হলে কিন্তু তার কথা কেউ শুনবে না। এখন সিদ্ধান্ত গ্রহণে নারীকে যাতে তিনি তার সিদ্ধান্ত নিতে পারেন সেই জায়গাটায় যেতে হবে। সেখানে যেতে হলে তাকে কিন্তু অর্থনৈতিক স্বাধীনতাটা থাকতে হবে, যে তার যে পরের উপর নির্ভরশীল সেটা না, তার অর্থনৈতিক স্বাধীনতা। এবং আর একটি কথা বারবার বলতে চাই যে পরিবারের শিক্ষাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা কিন্তু একজন নারী যেমন সেই শিক্ষাটা তার সন্তানকে, ছোট সন্তানকে দিবেন, এবং সেই কিন্তু পরিবার থেকেই শিখবে যে কিভাবে মানুষকে সম্মান করতে হয়। আর যে কথাটা যে সমাধানের এই বিষয়গুলো শুধু যে নারীকে শক্তিমান হতে হবে আমি বলছি না, নারীকে তার অবস্থানটা তৈরি করতে হবে, দৃঢ় হতে হবে, এবং তার সাহস, শক্তি এগুলো যেমন থাকতে হবে, আর এই সমাজকে সহায়তা করতে হবে। ফরিদা পারভিন, দুঃখিত, ফরিদা ইয়াসমিন, এইখানে একটু আপনার কাছে জানতে চাই, নারীর শক্তি বলুন, সাহস বলুন, আগ্রহ বলুন, কিছুতেই কমতি আছে কি নেই সেটা হয়তো আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে পারি না, কিন্তু সমাজ যে নারীকে পদে পদে বাধাগ্রস্ত করে, তাকে আটকে রাখে, তাকে বন্দি করে রাখতে চায় সকলভাবে, কাঠামোগতভাবে, এইখান থেকে মুক্তির উপায় কি? কাঠামো কি করে পরিবর্তন করা যেতে পারে? সেটাই বলছি যে এই যে দৃষ্টিভঙ্গির পরিবর্তনটা দরকার। এখন পুরুষকে সহায়ক শক্তি যদি সহায়ক হিসেবে না আসে নারীর পাশে, তাহলে একা একা তো কিছু করা সম্ভব না। এখন পুরুষকে ভাবতে হবে যে এই সমাজের অর্ধেক অংশ নারী, তাকে পিছিয়ে রেখে কিন্তু সমাজকে এগোনো যাবে না। এখন সমান তালে অর্ধেক অংশ যদি সে থাকে, মানে তার যদি কাজে না লাগে, সে যদি ক্ষমতাহীন থাকে বা কোনো নিষ্ক্রিয় থাকে, তাহলে কিন্তু এই সমাজ পিছিয়ে পড়বে। এই কথাটা সবাইকে ভাবতে হবে যে আমাদের ঘরের কাজগুলো যে আমরা পুরুষরা করবো না, শুধু মেয়েরা করবে তা না, পুরুষের, আমি বারবার জোর দিতে চাই যে এই দৃষ্টিভঙ্গির পরিবর্তনটা, এই মনোজগতের একটা পরিবর্তন আনতে হবে, যে না, আমরা সবাই সমান, এবং সেখানে সমানভাবে পরস্পরকে সহযোগিতা করতে হবে। এই সহযোগিতা না হলে কিন্তু এই সমাজ এগোবে না। এবং যে শিক্ষার ক্ষেত্রে যে যথাযথ শিক্ষা হচ্ছে কিনা, যে আসলে কোন দিকে যাচ্ছে, আমরা কি প্রগতিশীলতার দিকে এগুচ্ছি নাকি আমরা সেই পিছনে, আমি যে কথাটা শুরুতে বলছিলাম, আমরা কি 100 বছর পিছনে চলে যাচ্ছি? যে বেগম রোকেয়া যে নারীকে সামনে নিয়ে আসার জন্য যে সংগ্রাম, বেগম রোকেয়া যে নারী স্বাধীনতার কথা বলছিলেন, আমাদের কেন এখনো বলতে হচ্ছে? কারণ আমরা কিন্তু এখনো দেখছি যে কুপমণ্ডুকতা, যে ধর্মীয় অনেক রকমের মানে কি বলবো এটাকে,
অপব্যাখ্যা কিন্তু সেই বেগম রোকেয়ার সময় দেয়া হয়েছিল। বেগম রোকেয়া কিন্তু বলেছিলেন যে ধর্মের অনেক অনেক বিষয়গুলো আছে যেটা পুরুষ সৃষ্টি করছে, সেটা আসলে প্রকৃত ধর্ম না। এটাও আমাদেরকে মানে খেয়াল করতে হবে যে আসলে সত্যটা কি, ধর্মে আসলে কি বলেছে নারীর স্বাধীনতার কথা বা নারীর লেখাপড়ার কথা। আমরা জানি যে অনেক আগেও যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়েও কিন্তু নারীরা ব্যবসা করেছেন, যুদ্ধ ধন্যবাদ করেছেন। ফরিদা তাহলে ইয়াসমিন। কেন আজকে আমরা নারীদের এত বাধা বিপত্তি? আজকে কেন হবে? যে ধর্মে, ইসলাম ধর্মে কিন্তু নারীদেরকে ঘরে থাকতে বলা হয়নি। নারীদেরকে কিন্তু সেই সময় নারীরা যুদ্ধ করেছেন, জানেন যে সেই সময় তারা ব্যবসা করেছেন। তাহলে এখন কেন এই কথাগুলো বলা হচ্ছে? এখন কেন কথাগুলো বলা হচ্ছে সেখান থেকে জলি তালুকদারের কাছে যেতে চাই, কিন্তু তার আগে বেগম রোকেয়ার একটি ছোট্ট বাণী এখানে পড়তে চাই, কারণ ফরিদা ইয়াসমিনের কথায় বারংবার এই বিষয়টি এসেছিল, ফলে প্রাসঙ্গিক কোটটি আমার মনে হয় পড়াই দরকার। তিনি বলছেন, আমাদের যথাসম্ভব অধঃপতন হওয়ার পর দাসত্বের বিরুদ্ধে কখনো মাথা তুলিতে পারি নাই। তাহার প্রধান কারণ এই যে যখনই কোনো ভগ্নী মস্তক উত্তোলনের চেষ্টা করিয়াছেন, অমনি ধর্মের দোহাই বা শাস্ত্রের বচনরূপ অস্ত্রাঘাতে তাহার মস্তক চূর্ণ হইয়াছে। আমরা প্রথমত যাহা সহজে মানি নাই, তাহা পরে ধর্মের আদেশ ভাবিয়া শিরোধার্য করিয়াছি। এখন তো অবস্থা এই যে ভূমিষ্ঠ হওয়া মাত্র শুনিতে পাই, তুই জন্মেছিস গোলাম, থাকবি গোলাম, সুতরাং আমাদের আত্মা পর্যন্ত গোলাম হইয়া যায়। এই যে গোলামের জিঞ্জির, ধর্মের নামে হোক, ব্যাখ্যা অপব্যাখ্যার নামে হোক, এই গোলামের জিঞ্জির ছিঁড়ে মানুষ রূপে নারীর যে আত্মপ্রকাশ কি করে করতে পারে জলি তালুকদার, সংক্ষেপে জানতে চাই, কারণ আমরা অনুষ্ঠানের শেষ দিকে প্রায়। প্রথমত দাসত্বের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ, এবং আমরা কেউ বুঝি না আমরা দাসত্বে মানে আবদ্ধ আছি কি আর নাই, আমাদের অনেকেই সেটা বুঝতে পারি না। এটাই আমার অনেক চারপাশের অনেকের কথা, অনেকের ধ্যান ধারণা থেকে মনে হয়। আবার যারা বুঝতে পারেন তাদের অবস্থাটা তো লড়াইয়ের মধ্যেই যেতে হয়। কিন্তু আমি যে কথাটা বলতে চাই, আপনি নারীর অবস্থান কি হবে, একটা দেশের শিক্ষা ব্যবস্থা কি হবে, নারী নীতি কি হবে, প্রত্যেকটা নির্ভর করে এই দেশের রাজনৈতিক ব্যবস্থাটা কি, কোন দর্শনের উপরে নির্ভর করে হচ্ছে একটা দেশের রাজনীতি পরিচালিত হচ্ছে। এবং নারীর ভোটাধিকার কোন দেশে প্রথম হয়েছিল আপনারা একটু দেখেন, সোভিয়েত ইউনিয়নে প্রথম হয়েছিল। প্রত্যেকটা নারী মুক্তির প্রশ্নে, প্রত্যেকটা প্রশ্নে কারা অগ্রসর ছিলেন, কেন ইউরোপ বা আমেরিকার মতো দেশগুলোতে না, এই অন্যান্য দেশে উন্নত দেশগুলো না হয়ে সোভিয়েত ইউনিয়ন হয়েছে। ফলে রাজনীতি একটা মূল বিষয়। এই পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থা নারীকে কিন্তু পণ্য হিসাবে দেখে, এবং যে পণ্য হিসাবে এই জায়গায় জলি তালুকদার দেখুন, পুঁজিবাদী রাষ্ট্র পৃথিবীতে আরো রয়েছে। আপনি যদি পুঁজিবাদের একেবারে মক্কা যাকে বলা হয় আমেরিকা, সেখানে কিন্তু নারীরা বাংলাদেশের তুলনায় অধিকার তাদের কম নেই, বরং বেশি রয়েছে। এগুলোকে আমরা যেহেতু সরাতে পারছি না, বাংলাদেশে আমরা কি পদক্ষেপ নিতে পারি? সেইখানে আমরা নিশ্চয়ই সেই যে লড়াইগুলো আমরা করছি রাষ্ট্রীয়ভাবে, আমি তো বলছি রাজনীতি হচ্ছে মূল জায়গা, রাষ্ট্রীয়ভাবে একটা আইন দ্বারা পরিবর্তন করা সম্ভব। যেমন আমাদের সাক্ষ্যটা মানে সহজে এটা বাতিল করা যেত, আমাদের সম্পত্তিতে সমানাধিকার সহজে করা যায়, এটা রাষ্ট্রের যে সরকার ক্ষমতায় আছে তাদের যদি ইচ্ছা হয়। এবং ধর্ষণের মামলাগুলি, যৌন নিপীড়নের ক্ষেত্রে যে শক্তপোক্ত আইন করা, সেই জায়গাগুলোতে যাওয়া যায়, সেইগুলো জায়গাতে কিন্তু আমাদের রাষ্ট্র যাচ্ছে না। আর আপনি খোদ পুঁজিবাদী দেশে বলেন, সেখানে তো একজন প্রেসিডেন্ট এখন পর্যন্ত নারী হইতে পারে নাই, তারাও একটা ভয়ঙ্কর পুঁজিবাদী মানে পুরুষতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার দ্বারাই তারা হচ্ছে পরিচালিত হচ্ছে, এবং কর্পোরেট পুঁজি তার ব্যবস্থা সেটারই হচ্ছে দাসে পরিণত হয়েছে আমরা। না, সেই দাস নারী পুরুষ উভয়ই, কিন্তু আমরা যেহেতু আজকে বিশেষ করে নারী প্রসঙ্গে কথা বলছি, তাহলে নারী মুক্তির দিকে আর কিভাবে যেতে পারি? লড়াইটা আরো তীব্র করতে হবে। সেই জায়গায় আমাদের অর্গানিক লড়াই, আমাদের যে গ্রাম থেকে শুরু করে গার্মেন্টস শ্রমিকদের লড়াই, সেইটাই আমি উল্লেখ করতে চেয়েছিলাম তখন আর কি। সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে গার্মেন্টস শ্রমিকরা অর্থনীতিতে, এবং আমাদের নারী মুক্তির প্রশ্নে রাষ্ট্রের প্রত্যেকটা জায়গায় কিন্তু গার্মেন্টস শ্রমিকরা যে চ্যালেঞ্জ মোকাবেলা করতেছে, আমাদের রাষ্ট্র যে ব্যবস্থা আছে তারা আইন করেও সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারছে না। ফলে আমরা সেই অবস্থাটাকে অর্গানাইজ করে আমরা একটা জায়গার পরিবর্তন ঘটাইতে পারবো, সেটা সক্ষম, এবং রাজনীতির পরিবর্তন হওয়া দরকার। ধন্যবাদ জলি তালুকদার। এবারে মারুফ আক্তার পপি, সংক্ষেপে আপনার যদি শেষ কিছু যোগ করবার থাকে 30 সেকেন্ডে। আমি শুধু এটাই বলবো, যুগে যুগে সবাই কিন্তু বলে আসছে, নেপোলিয়নে বলেছেন, তুমি আমাকে একটা শিক্ষিত মা দেও, আমি তোমাকে একটা শিক্ষিত সমাজ দেব। আমি মনে করি বেগম রোকেয়া যে আলোর দিশারি দিয়ে গেছেন, শিক্ষার কোনো বিকল্প নাই। আমাদের সমাজে দল মত নির্বিশেষে সবাইকে আমাদের শিক্ষিত হতে হবে, এবং আমার নারীর সবার আগে নারীকে শিক্ষিত হতে হবে। একটা শিক্ষিত নারী হলে তার সমাজ শিক্ষিত হবে, এবং তখন ওই নারী সমাজের এই অন্ধকারগুলিকে পুরুষদেরকে দেখিয়ে
ওই সমাজের অন্ধকার গলি বাদ দিয়ে পুরুষদেরকে সাথে নিয়ে ধরেন যে আমরা আলোর দিকে যাব। এবং এই কারণে ধন্যবাদ। কবি নজরুল যে কথাটা বলেছেন, এই পৃথিবীতে যা কিছু মানে চিরকল্যাণকর, সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার আনিয়াছে নারী, অর্ধেক তার নর। আমি মনে ধন্যবাদ। করি এই শিক্ষার মাধ্যমে নারী পুরুষ ভাই বোন একসাথে হাত ধরাধরি করে আমরা এই বাংলাদেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আজকে বাংলাদেশ নারীর ক্ষমতায়নে বিশ্বের রোল মডেল। ধন্যবাদ মারুফ আক্তার ইনশাআল্লাহ পপি, আমরা রোকেয়ার স্বপ্নের বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ মারুফ আক্তার পপি আপনাকে। সুপ্রিয় দর্শক, শুনছিলেন আজকে আমরা কথা বলছিলাম বেগম রোকেয়া কেন প্রাসঙ্গিক এই বিষয় ধরে, এবং এই নিয়ে আজকে আমাদের সঙ্গে কথা বলেছেন সিপিবির সম্পাদক জলি তালুকদার এবং জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন আর বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মারুফা আক্তার পপি। তাদের কথা থেকে যে বিষয়গুলো চিহ্নিত হয়েছে, বাংলাদেশ বেগম রোকেয়ার আমল থেকে 100 বছর পর এসে বেশ অনেক দূর এগিয়েছে। বাংলাদেশে এখন প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী এবং স্পিকার তারা নারী, কিন্তু তারা ক্ষমতায় অধিষ্ঠিত থাকলেও গণমানুষের মধ্যে সকল নারীর অধিকার সমাজে প্রতিষ্ঠিত হয়নি। কাঠামোবদ্ধভাবে এই পুরুষতান্ত্রিক সমাজ নারীকে পদে পদে বেঁধে রেখেছে। সম্পত্তিতে সমান অধিকার নিশ্চিত করা এবং এর মতন আরও যত সংকট রয়েছে সেগুলোকে দূরীভূত করা দরকার বলে আজকের আলোচকেরা তাগিদ দিয়েছেন। আপনারা যে যেখানে আছেন নিশ্চয়ই এই নারীর বিরুদ্ধে যেখানে বৈষম্য হবে এর বিরুদ্ধে আপনারা আওয়াজ তুলবেন, সেই প্রত্যাশা এই আজকে যারা আলোচক ছিলেন তাদের মতো আমি নিজেও করছি। এবং এই আশাবাদ রেখে আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে চাই। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। শুভরাত্রি।